আদর্শ মহাবিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সৈয়দা আয়েশা সিদ্দিকা, প্রভাষক দর্শন বিভাগ। তোমাদের এর আগেও আমি তোমাদের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার উপরে। তো আজকে তোমাদের মূলত সামনে ছুটি, তোমাদের শীতকালের ছুটি। প্রতি বছরই আমাদের এই ছুটিটা প্রতি বছরই দেওয়া হয়, তোমাদেরও দেওয়া হয় এবং আমাদের সবারই ছুটি থাকে। সেটি হলো আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস এবং তারপরে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন, শীতকালীন ছুটি সব মিলিয়ে আমাদের 16 ডিসেম্বর থেকে একদম 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই ছুটিটা প্রতি বছরই থাকে, অর্থাৎ 1 পৌষ থেকে 16 পৌষ পর্যন্ত। তো এই ছুটির সময়টা তোমরা আমাদের কোনো ক্লাস প্রতিদিন পাবে না এখন আর, তবে আমি যে তোমাদের বাসাতে সময়টা যেন ভালোভাবে কাটে এজন্য একটি সৃজনশীল প্রশ্নের উপরে আজকে আমি তোমাদের আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটা তোমরা বোঝার চেষ্টা করবা যে একটি সৃজনশীল কীভাবে আসে, কীভাবে এটার অ্যান্সার করতে হয়, এটার উপরেই মূলত আমি একটু ছোট করে আলোচনা করব। তোমরা একটু সৃজনশীল প্রশ্নটা তোমরা এর আগেও দেখে আসছো ক্লাস 9-10-এ, সেভাবেই কিন্তু আমাদের সাবজেক্ট অনুযায়ী, যুক্তিবিদ্যা অনুযায়ী কীভাবে আসবে, কীভাবে এটার অ্যান্সার করতে হবে, এই সম্পূর্ণটা আমি আজকে তোমাদের একটু দেখাই দিই। তো আমরা তাহলে দেখে নিই আমরা আজকে কি উদ্দীপক দিচ্ছি। আমরা যে অধ্যায়টা আলোচনা করতেছিলাম সেই অধ্যায়টার উপরেই আমরা উদ্দীপক দিয়েছি। তো এখানে উদ্দীপকটা দেখো যে টুম্পার মা টুম্পাকে নিয়ে মার্কেটে গেল। দোকানে নীল ও অনেক রঙের পোশাক দেখিয়ে মা টুম্পাকে বলল, তোমাকে হয় নীল না হয় অনেক রঙের পোশাকটি নিতে হবে। মায়ের বক্তব্য শ্রবণ করে টুম্পা বলল, আমি নীল ও সাদা রঙের দুটি পোশাকই নিব। এখানে দেখো উদ্দীপকটাতে কি কি বলল যে দোকানে গিয়ে নীল ও অনিল, এখানে দুটি বিষয়ের কথা একটি বলল, আর দোকানে নীল রঙের পোশাক দেখে মা বললো এখানে একটি বক্তব্য, আর টুম্পা বললো এখানে আরেকটি বক্তব্য। অর্থাৎ আমরা দুটি বক্তব্য পাচ্ছি, একটি মায়ের বক্তব্য, একটি টুম্পার বক্তব্য। আমাদের প্রশ্ন দেখবা যে এই দুটি বক্তব্যের উপরেই আমাদের প্রশ্ন করা হচ্ছে এবং আমরা কিভাবে এটার অ্যান্সার করব সেটা আমরা দেখে নিব। তাহলে আমরা একটা প্রশ্ন চলে যাই, আমরা প্রশ্নটাতে দেখে নিই। প্রথম যেটা জ্ঞানমূলক প্রশ্ন ক নাম্বার, সেটা হলো পদ কি। পদ কি, তারপর খ নাম্বার হচ্ছে উদাহরণমূলক প্রশ্ন, সব শব্দই পদ নয় কেন। তারপরে গ নাম্বার উদ্দীপকে মায়ের বক্তব্যে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। আর ঘ নাম্বার হলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে টুম্পা ও মায়ের বক্তব্যের তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ এখানে আমরা জানি যে ক খ গ ঘে আমাদের নম্বর বিন্যাসটা কিভাবে রয়েছে। ক নাম্বারে 1 নম্বর, খ নাম্বারে 2 নম্বর, গ নাম্বারে 3 নম্বর এবং ঘ নাম্বারে 4 নম্বর, অর্থাৎ মোট 10 নম্বর। 10 নম্বর প্রশ্নটিতে আমরা কিভাবে অ্যান্সার করলে 10-এর মধ্যে 10ই পাবো, অথবা 10-এর মধ্যে কমপক্ষে 9 অবশ্যই পাবো। আর যুক্তিবিদ্যার বিষয়গুলো এমন ধরনের, তোমরা যদি সঠিকভাবে বিষয়টা ধরতে পারো আর সঠিকভাবে একটি লাইনও লেখো, একটি লাইনেই যত মার্কস তত মার্কস তোমরা পেয়ে যাবে। অর্থাৎ গণিতে যেমন গণিতের যদি হিসাব ঠিক থাকে, গণিতের অ্যান্সার যদি মিলে যায়, এখানে কোনো মার্কস কাটা হয় না, ঠিক তেমনি আমাদের যুক্তিবিদ্যাতেও কিন্তু কোনো মার্কস কাটার কোনো সুযোগ এখানে নেই। অর্থাৎ আমাদের মানবিক বিভাগের অন্যান্য সাবজেক্টে যেমন মার্কস কাটে, 10-এর মধ্যে হয়তো 8 বা 7 এরকম পাওয়া যায়, সেখানে যুক্তিবিদ্যাতে একমাত্র তুমি 10-এর মধ্যে 10 পাওয়ারই সম্ভাবনা তোমার রয়েছে। তো দেখি আমরা কীভাবে অ্যান্সার করলে আমরা বিষয়টাকে সঠিকভাবে ধরতে পারবো। আমরা কি বললাম প্রথমে যে পদ কি, আমি এর আগে বলছিলাম তোমাদের, আজকে আবার বলি পদ কি বা পদ কাকে বলে। এক কথায় যদি বলি, যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ ও বিধেয় পদ হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দদ্বয়কে পদ বলা হয়। অর্থাৎ যুক্তিবাক্যের দুপ্রান্তে যে জিনিসগুলো থাকে সেটাই হলো আমাদের পদ, সেই শব্দ বা শব্দগুলোই হলো আমাদের পদ। অর্থাৎ পদ এমনি কোনো শব্দ নয়, যেটা যুক্তিবাক্যে ব্যবহৃত হয় সেটাই আমাদের পদ। আমরা এক কথা বলবো যে যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ হিসেবে ব্যবহৃত শব্দদ্বয়কে বা শব্দ ও শব্দদ্বয়কে পদ বলে। খ নাম্বারটা হলো সব শব্দই পদ নয় কেন। অর্থাৎ এখানে সকল শব্দকে পদ বলা হচ্ছে না, প্রশ্নটাতেই বলে দিচ্ছে যে সব শব্দ পদ নয় কেন, তার মানে সব শব্দ পদ নয়। আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটা জিনিস করতে হবে, প্রথম লাইনটাতেই সঠিক উত্তরটা দিয়ে দিতে হবে। যেমন এখানে বলছে সব শব্দই পদ নয় কেন, আমরা বলবো সব শব্দই পদ নয়, তার কারণ সব শব্দই যুক্তি বাক্যের
উদ্দেশ্য পদ বা বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা এক লাইনে বলে দেবো যে সব শব্দের পদ দেয়, তার কারণ হলো যুক্তিবাক্যের সব শব্দে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অথবা বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে না। আচ্ছা, এরপরে আমরা গ নম্বরটাতে দেখি যে কি বলছে। আচ্ছা, একটা কথা একটু বলে নিই, ক আর খ এই প্রশ্ন দুটো সব সময় যে উদ্দীপক থেকেই হবে কিংবা হচ্ছে অন্য কোনো অধ্যায় থেকে হবে না, এটার কোনো বাধ্যবাধকতা নেই। ক আর খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই প্রশ্নগুলো ওই অধ্যায় থেকেও আসতে পারে, ওই উদ্দীপকের সম্পর্কেও হতে পারে, অথবা অন্য অধ্যায় থেকেও আসতে পারে, অন্য উদ্দীপক অন্য কোনো বিষয়ের উপরেও হতে পারে। এটার জন্য যে এই দুটো যে এই সম্পর্কীয় হবে, গ আর খতে যে বিষয়টা আছে সেই বিষয় সম্পর্কীয় হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এটার সাথে মিলও থাকতে পারে, নাও হতে পারে। আমরা এখানে পথ কি এটা না বলে আমি এখানে বলতে পারতাম যে হচ্ছে দর্শন কাকে বলে, এটাও দিতে পারতাম, অথচ দর্শন কাকে বলে বা এই বিষয়গুলো কিন্তু আমাদের এই বর্তমান তৃতীয় অধ্যায় কিন্তু নেই, তারপর আমরা দিতে পারবো। আচ্ছা, গ নাম্বারে অবশ্যই গ আর ঘটা অবশ্যই তোমরা অ্যান্সার এটার উদ্দীপক থেকে পাবা। এই উদ্দীপকটা যেটাকে নির্দেশ করছে সেখান থেকে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার করতে হবে। এখানে কি বললাম, উদ্দীপকে মায়ের বক্তব্যে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে। মা কি বলছিল আমরা এখানে দেখে নিই। মা বলছিল, মা টুম্পাকে বললো তোমাকে হয় নীল না হয় অনীল রঙের পোশাকটি নিতে হবে। নীল অনীল, অর্থাৎ এখানে আমরা যে পদের প্রকারভেদ করেছিলাম সেখানে আমরা বিভিন্ন নীতি অনুযায়ী পদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। সেখানের মধ্যে একটি ভাগ দেখেছিলাম যে বিরোধিতার উপর নির্ভর করে, পদের বিরোধিতার মধ্যে নির্ভর করে পদকে দুভাগে ভাগ করা হয়। সেটি হলো, একটি হলো বিরুদ্ধ পদ আর একটা হলো বিপরীত পদ। এখানে কিন্তু আমরা দেখছি নীল না হয় অনীল, অর্থাৎ এখানে বিরুদ্ধ পদের একটি আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। নীল আর অনীল এই বিষয়টাকে বলা হচ্ছে বিরুদ্ধ পদের একটি উদাহরণ। আচ্ছা, তাহলে মায়ের বক্তব্যে কোন বিষয়টি প্রতিফলন ঘটেছে? মায়ের বক্তব্যে বিরুদ্ধ পদের যে উদাহরণ সেটির প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, নীল না হয় অনীল, আমরা বলেছিলাম দুটি পদের মধ্যে যদি এমন ধরনের বিরোধ থাকে যেখানে তোমার দুটি পদকে যদি একত্র করলে সেটার ব্যাক্তর্থর সাথে সমান হয়ে যায়, যদি পদের ব্যাক্তর্থটা মিলে যায় তখন সেটাকে আমরা বলবো বিরুদ্ধ পদ। তাহলে এখানে নীল ও অনীল, নীলের বিপরীতে যখন আমি অনীল দিব, যখন আমি এই দুটোর মধ্যে এমন ধরনের বিরোধ দেখাবো যেটাতে নীলের মধ্যে গোটা পৃথিবীর যত ধরনের রং রয়েছে, এখানে রং সম্পর্কে আমাদের আলোচনা, যত ধরনের রং আছে সব রং হয় নীল হবে না হয় অনীল রঙের হবে। নীল না হয় অনীল, পৃথিবীর যত ধরনের রং আছে নীল না হয় অনীল, এটার বাইরে কি হবে? হবে না। কোনো রং সেটা হয় নীল হবে না হয় অনীল রঙের হবে। অনীলের মধ্যে তোমরা দেখতে পাবা যে লাল, হলুদ, সবুজ, বেগুনি, আসমানি যত ধরনের রং আছে সেগুলো সবই কিন্তু অনীলের মধ্যে ঢুকে আছে। আর নীল মানে তো নীল, তার মানে এই দুটোকে যদি এই দুটো ব্যাখ্যাকে যদি আমরা একত্রিত করে দিই তাহলে এই দুটো মিলে সম্পূর্ণ পৃথিবীর সব রং এই দুটোর মধ্যেই চলে আসছে। এটাতে তৃতীয় কোনো জায়গা থাকে না, তৃতীয় কোনো পদের কোনো অবস্থান থাকে না। তাহলে এই বিষয় এই উদাহরণটা হলো নীল আর অনীল, এই বিষয়টা হলো একটি বিরুদ্ধ পদের উদাহরণ। সুতরাং মায়ের বক্তব্যে এখানে বলেছে মায়ের বক্তব্যে কোন বিষয়টি প্রতিফলন করেছে, আমরা প্রথমেই আনসার দিব মায়ের বক্তব্যে বিরুদ্ধ পদের প্রতিফলন ঘটেছে। তারপরে আমরা ধীরে ধীরে কিভাবে আসলে জিনিসটা এটা আমরা ব্যাখ্যা করে দেবো। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন অনুযায়ী প্রথম লাইনটাতেই আসল উত্তরটা দিয়ে দিতে হয়, মানে সঠিক উত্তরটা যেটা আমরা ব্যাখ্যা করবো তারপরে সেই জিনিসটা প্রথমেই দিয়ে দিতে হয়। তারপরে আমরা সেটাকে আস্তে 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 ভেঙে ভেঙে বুঝাই দেবো যে কেন এটা বিরুদ্ধ পদ, কীভাবে বিরুদ্ধ পদ হলো, বিরুদ্ধ পদের বৈশিষ্ট্য কী কী, এগুলো আমরা তারপরে বলবো। আচ্ছা, ঘ নম্বরে বলি এবার, তোমার পাঠ্যপুস্তকের আলোকে টুম্পা ও মায়ের বক্তব্যের তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ এখানে টুম্পা এবং মায়ের বক্তব্য দুটো যেটাকে নির্দেশ করেছে সেগুলো সম্পর্কে জানতে আছে। আমরা প্রথমে অ্যান্সারে বলে দেব যে টুম্পার বক্তব্যটি হলো বিপরীত পদকে নির্দেশ করেছে এবং মায়ের বক্তব্য বিরুদ্ধ পদকে নির্দেশ করেছে। দেখো, আমি কিন্তু প্রথমেই আসল উত্তরটি দিয়ে দিলাম। তাহলে কি বলবো? টুম্পার বক্তব্যে বিপরীত পদে নির্দেশ করেছে এবং মায়ের বক্তব্যে বিরুদ্ধ পদে নির্দেশ করা হয়েছে। এবার বিপরীত বিরুদ্ধ পদের মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করবো। তুলনামূলক আলোচনায় আমরা কি কি পাবো? আমরা দেখবো যে বিপরীত ও বিরুদ্ধ পদের মধ্যে কি কি আলোচনা, কি কি তুলনা রয়েছে, কি কি সাদৃশ্য রয়েছে, কি কি বৈসাদৃশ্য রয়েছে। আচ্ছা, বিপরীত এবং বিরুদ্ধ পদ, বিপরীত বিরুদ্ধ পদ এই দুটোর মধ্যে যদি সাদৃশ্য তোমরা খেয়াল করো তাহলে দেখবা যে দুটি
পদের মধ্যে এমন একটি সাদৃশ্য রয়েছে যেটা দুটোর মধ্যেই রয়েছে। সেটা কি? সেটা হলো যে দুটি পদের মধ্যেই বিপরীত পদও তোমার বিপরীত পদের এই দুটোর মধ্যেও দুটো একই সাথে সত্য হতে পারে না, আবার একই সাথে মিথ্যা হতে পারে না। এই বিষয়টি দুটোর মধ্যেই সাদৃশ্য রয়েছে। বিপরীত পদও দুটো একসাথে মিথ্যা হতে পারে না, অথবা দুটো একসাথে সত্য হতে পারে না, আবার বিরুদ্ধ পদও দুটো একসাথে মিথ্যা হতে পারে না, আবার দুটো একসাথে সত্য হতে পারে না। আর বৈসাদৃশ্যের মধ্যে যদি যাই তাহলে দেখবো যে বিপরীত আর বিরুদ্ধ পদের মধ্যে অনেক বৈসাদৃশ্য রয়েছে। তার মধ্যে বিপরীত পদে আমরা দেখতে পাচ্ছি যে নীল ও সাদা, এটাকে আমরা নীলের বিপরীতে আমরা সাদা হচ্ছে, তাহলে নীলের বিপরীতে সাদা পাদেও আরো অনেক রং কিন্তু এখানে থেকে গেল। সাদা আছে, তারপরে কালো রয়েছে, তারপরে নীল, হলুদ, সবুজ, আরো অনেক রং রয়েছে নীলের বিপরীতে। আর আমরা যদি নীল না হয় অনীল, নীলের বিরুদ্ধ পদ যখন আমি অনীল ধরছি তখন কিন্তু নীলের বিপরীতে অনীল, এই রং আর এই রং, এই দুটোর বিপরীতে তৃতীয় কোনো পদ এখানে থাকছে না, এখানে কোনো বলার কোনো আর তৃতীয় কোনো বস্তু বা বিষয় এখানে থাকছে না। তার কারণ নীলের বিপরীতে আমি অনীল বলছি। অনীল মানে কি? অনীল মানে হলো নীল বাদে পৃথিবীর যত ধরনের রং আছে সবগুলোই কিন্তু এই অনীলের মধ্যেই ঢুকে আছে। অর্থাৎ আমাদের বিরুদ্ধ পদের মধ্যে বিপরীত পদের মতো বিরুদ্ধ পদ কিন্তু কোনো বিষয়কে আর এখানে নতুন কোনো রঙের এখানে বিষয় আনছে না। সুতরাং আমরা কি করবো? এই দুটোকে একই মনে করবো না। বিপরীত এবং বিরুদ্ধ পদ এই দুটি একদমই আলাদা দুটি পদ। বিপরীত পদ যে বিষয়টা এরকম যে বিপরীত পদের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হয়, আর একটি মিথ্যা হলে অন্যটি সত্য হয়। আর বিরুদ্ধ পদের বিষয়টা কিরকম? একটি যদি সত্য হয় অন্যটি অবশ্যই মিথ্যা হবে। এখানে কোনো বিষয় নীল না হয়ে এটা বিপরীত পদ যদি সাদা দেওয়া আছে, আমি বললাম যে জামাটি নীল নয়, কিন্তু কোন রঙের? এই সাদাও নয়, তাহলে অন্য কোনো অনেক রং হতে পারে। জামাটি যদি নীল না হয় তাহলে জামাটি সাদা হতে পারে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, এরকম অনেক রং হতে পারে। কিন্তু যখন আমি বলবো জামাটি নীল না হয় অনীল, অর্থাৎ যদি নীল না হয় তাহলে অবশ্যই অনীল হবে। অর্থাৎ বিরুদ্ধ পদের ক্ষেত্রে দেখবো আমরা প্রথমটি যদি সত্য হয় পরেরটি অবশ্যই মিথ্যা হবে। আর এখানে প্রথমটি সত্য হলে দ্বিতীয়টি মিথ্যা হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে আমরা বিপরীত বিরুদ্ধ পদের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য পেলাম। আমরা এই বিষয়গুলো তোমাদের পাঠ্যপুস্তকে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, তোমরা সেটিকে পড়বা, পড়ে আবার এই প্রশ্নটি দেখবা, প্রশ্ন দেখে এই উত্তরগুলো এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা বাসায় তুলে লেখার চেষ্টা করবা। পরবর্তীতে যখন ক্লাস খুলবে বা আমি আবার যখন করবো তখন সেটাকে মিলাই দিবা। তো আজকে এই পর্যন্ত থাক। সৃজনশীল প্রশ্নটার উপরে তোমরা এটাকে চর্চা করো এবং দেখো। আর ভালো থাকো, শীতকালীন ছুটি তোমরা ভালোভাবে বাসাতে কাটাও। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। ভালো থাকবে শীতকালীন ছুটিতে। আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।